দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন RICL জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতির নেপথ্যের ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমরা মূলত কথা বলতে চাই প্রশ্নবিদ্ধ কি সরকারের নিরপেক্ষতা। এই প্রশ্নকে সামনে রেখে আমরা জানি যে এই নিরপেক্ষতার প্রশ্নে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই বেশ আলোচিত হচ্ছে রাষ্ট্রীয় পদে থেকে নির্বাচিত দল গঠন করবার ক্ষেত্রে যে বিষয়টি বিএনপি থেকে শুরু করে অন্যান্য দলগুলো বলে আসছিলেন। একই সঙ্গে রাষ্ট্রীয় দলে থেকে আমরা দেখেছি যে ছাত্রনেতাদের কেউ কেউ কিন্তু বলেছেন যে তারা আসলে রাজনীতি করলে, নতুন দল গঠন করলে সেটি পদ থেকে সরে সেই করবেন। এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারও করেছেন। তারপরেও ঘুরে ফিরে এই প্রশ্নটি বারবার আসছে যে প্রশ্নবিদ্ধ সরকার নিরপেক্ষতা। এই প্রশ্ন যদি আমরা করি, সেই প্রশ্নের উত্তর আজকে খুঁজতে চাই। আমাদের সঙ্গে আজকে গণতন্ত্রে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমাদের সঙ্গে দুজন রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ আহমদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা যে কথাটি বলছিলাম যে আজকের আলোচনার শিরোনাম প্রশ্নবিদ্ধ কি সরকারের নিরপেক্ষতা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এটি মোটা দাগে আসলে এইরকম একটি প্রশ্ন ওঠাটাও দুঃখজনক মনে করেন কিনা? ফয়েজ আহমেদ, আপনার কাছে শুরুতে জানতে চাইব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এক ধরনের প্রশ্নই তুলেছেন। জাতীয় নাগরিক কমিটির একাধিক সংগঠক বক্তব্যের বিরোধিতা করেছেন, তারা সোচ্চার। তবে বিএনপির অভিজ্ঞ নেতার পর্যবেক্ষণে ভুল দেখছেন না, এটাও মনে করছেন কেউ কেউ। আপনি মনে করেন কিনা যে এই প্রশ্নটা তোলাটাও আসলে আপনাদের জন্য অনাকাঙ্ক্ষিত এবং এটি দুঃখজনক? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যে দর্শকরা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনি প্রশ্নটা উঠাই দুঃখজনক কিনা এই বিষয়টা আসলে কি বলবো, যে মানে উঠতেই পারে, বিষয়টা প্রশ্ন উঠতেই পারে, বরঞ্চ প্রশ্ন ওঠাটা জরুরি। এই সরকারের যেই নিরপেক্ষ অবস্থান, সেই অবস্থান নিয়ে যদি কখনো কখনো কেউ প্রশ্ন করে সরকার নিরপেক্ষতা হারায় কিনা, এই ধরনের প্রশ্নগুলি সরকারকে আরও বেশি সতর্ক করবে। অন্তর্বর্তী সরকার শুরু থেকে বলে আসছে, যদি আমাদের ভুল ত্রুটি হয় আমাকে ধরিয়ে দিন, আমাদের সমালোচনার প্রয়োজন হয় সমালোচনা করুন। সেই অবস্থানের সঙ্গে যদি আপনি প্রশ্ন ওঠাটা দেখেন তাহলে দেখবেন যে ওই একই জিনিস, প্রধান উপদেষ্টার যে ইনভাইটেশন, সেই ইনভাইটেশনেরই রেসপন্স। সুতরাং এই প্রশ্ন উঠেছে, এটাকে আমরা দুঃখজনক বলছি না, প্রশ্ন উঠাটাকে আমরা অবান্তর মনে করছি না, প্রশ্ন উঠা নিয়ে আমাদের কোনো আপত্তিও নেই। তবে সরকারের পক্ষ থেকে অবস্থানটা পরিষ্কার, সরকার তার নিরপেক্ষতার বিষয়ে একেবারেই যে অবস্থানে শুরু থেকে ছিল, অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এখন আপনি আলোচনাটা তুলছেন এই কারণে যে সরকারের থেকে বা সরকারের সহযোগিতা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হচ্ছে কিনা, এই আলোচনার প্রেক্ষাপটেই তো। এটা যদি এক কথায় উত্তর হয় তাহলে পরিষ্কার, আগে এবং পিছনে কিচ্ছু নেই, বলতে হবে না, সরকারের কোনো সহযোগিতায় কোনো রাজনৈতিক দল গড়ে উঠবে এই ধরনের ন্যূনতম কোনো আলোচনাও সরকারের কোনো পর্যায়ে নেই। আপনি যদি আরও সুনির্দিষ্ট করে বলি, সরকারে থাকা 3 জন উপদেষ্টা যারা জুলাই অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল, ছাত্রনেতা বলছেন আপনারা, তারা সরকারে থাকা এবং তাদের যেই সংগঠনগুলি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা এক ধরনের রাজনৈতিক তৎপরতার মধ্যে আছে। তারা বলছে যে খুব শীঘ্রই তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাবে। সেই জন্যই আলোচনাটা হচ্ছে। তো এই জায়গা থেকে যদি বলি যে উপদেষ্টারা তাদের নিজ নিজ অবস্থান থেকে কিন্তু এটা পরিষ্কার করেছেন যে আমরা যদি রাজনৈতিক দলে যাই আমরা তাহলে সরকারে থাকবো না, আর যদি সরকারে থাকি সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলে যাব না। এর মধ্য দিয়েই আমার মনে হয় জিনিসটা পরিষ্কার হয়ে যেতে পারে। কিন্তু পার্সপেক্টিভ বা প্রেক্ষাপট যদি বলি, যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে এই আলোচনাগুলি খুব সুন্দর, বা বাংলাদেশের মানুষ প্রচুর রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে, এটা ইতিবাচক দিক। সেজন্য আমার মনে হয় যতটুকু না এই সমস্ত ছাত্রনেতারা সতর্ক থাকতেন, এই আলোচনার ফলে আরও বেশি সতর্ক হয়েছেন এবং তারা তাদের দিক থেকে পরিষ্কার করেছেন। তাদের দিক থেকে পরিষ্কার করে দেওয়ার পর এটা নিয়ে আর কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আমাদের সরকারের দিক থেকেও এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে, সরকার কোনো রাজনৈতিক দলকে প্যাট্রোনাইজ করছে না, সরকারের সুযোগ সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হোক এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সরকার নেই। জি, কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন,
তখন বলছেন যে কিছু বিষয়ে সরকার আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না, এবং এরকম কথা উঠেছে যে অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। সেটাকে আসলে এটা উনি বলেছেন। মুশকিল হচ্ছে কিছু বিষয় বললে তো আসলে বোঝা যায় না বিষয়টি কি। তো রাজনৈতিক দলগুলির সঙ্গে সরকারের বা উপদেষ্টা কাউন্সিলের বা প্রধান উপদেষ্টার প্রায় নিয়মিতই যোগাযোগ হয়। সেই আলাপ আলোচনা যদি ওনারা ওই কিছু বিষয় নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় তখন এই বিষয়টা বেরিয়ে আসতে পারে। এর বাহিরে কিছু বিষয় নিরপেক্ষতা থাকছে না বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সেই কিছু সেটা ভেঙে বলার আগ পর্যন্ত সেটা নিয়ে উত্তর দেওয়া আসলে মুশকিল। তার আগ পর্যন্ত এটাকে আমরা রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতে চাই। জি, আমরা আসবো আপনার কাছে। ফয়েজ আহমদ, আপনার কাছে অনেক ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আমাদের সঙ্গে রয়েছেন, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনাকে অনেকদিন পর আমরা স্টুডিওতে পেলাম। আজকে আমরা আলোচনার যে বিষয়, প্রশ্নবিদ্ধ সরকারের নিরপেক্ষতা, এই প্রশ্ন যদি সামনে রাখি, আপনি মনে করেন কিনা যে আদৌ এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে, এটা মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আলোচনায় আছেন এবং দর্শক যারা আছেন সবাইকে শুভেচ্ছা। একটু আগে যে প্রশ্নটি আপনি করেছেন এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার সাথে যিনি আলোচনায় আজকে যুক্ত আছেন, তিনি সরকারের সাথেও যুক্ত আছেন, তার যে বক্তব্য আমরা শুনলাম, এর পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে এবং এই সরকারের বয়সকাল প্রায় 6 মাস হতে চলল। এই সময়ের মধ্য দিয়ে আমরা প্রথম থেকে রাজনৈতিক দলগুলো, যেহেতু একটি স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছিলেন, প্রথম থেকে আমরা বিএনপি সহ এই দেশের রাজনৈতিক দলগুলোর এই সরকারের প্রতি তাদের সমর্থন এবং এই সরকারের কর্মকাণ্ডের প্রতি এক ধরনের আস্থার বহিঃপ্রকাশ আমরা তাদের দেখেছিলাম। সময় যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি নানা ইস্যুতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মানে অন্তত পক্ষে কিছু কিছু বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে তাদের ভিন্নমত প্রতিফলিত হচ্ছে। এবং এটি উনিও বলেছেন, আমিও এক বলছি, যেহেতু এই রাজনৈতিক দলগুলো এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন বা যারা সরকার পরিচালনা করছেন, আদর্শগত দিক থেকেও তাদের মধ্যে মতো মানে ভিন্নতা আছে, ফলে রাজনৈতিক ক্ষেত্রে এই ধরনের বক্তব্য এটি আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং তবে গত কয়েকদিন ধরে আমাদের রাজনৈতিক অঙ্গনে যে ইস্যুগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, সেইগুলো নিয়ে যে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে, এর একটা প্রমাণ হলো আজকে আইন উপদেষ্টার বক্তব্য। আপনি লক্ষ্য করবেন যে আইন উপদেষ্টা আজকে বক্তব্য রেখেছেন, এমনকি তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টেও বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে এই বর্তমান সরকার, বিশেষ করে বিএনপির প্রতি তিনি এক ধরনের ইঙ্গিত করেই বলেছেন বা উল্লেখ করেই বলেছেন যে এই সরকারের বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরত্ব নেই। এই কথাটা তাকে বলতে হয়েছে এই কারণে যে জনমনের মধ্যে একটা মানে কৌতূহল বলেন, প্রশ্ন তৈরি হয়েছে যে ক্রমান্বয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে কিনা। এবং আমি মনে করি সামনের দিনগুলোতে নির্বাচন ইস্যু এবং রাজনৈতিক দল গঠন, এইগুলোকে কেন্দ্র করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য বা পরস্পর মানে ভিন্ন ভিন্ন বক্তব্য আরও আসতে পারে। এবং এটা খুব আশ্চর্যজনক কিছু না, বিস্ময়ের কিছু না। তবে আপনি যেটি বললেন যে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই সমন্বয়কদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক কমিটি তাদের রাজনৈতিক দল গঠন এবং সেই রাজনৈতিক দলের যারা বা নাগরিক কমিটির যারা বক্তব্য রাখছেন, বিশেষ করে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য তিনি দেখেছেন যে এই দেশে জিয়াবাদও চলবে না। এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে যে ধরনের তাদের মতামতের প্রতিফলন ঘটছে, সেই মতামতের পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় এবং সেটিই আমরা লক্ষ্য করছি। তার মানে এই নয় যে তত্ত্বাবধায়ক সরকার সব ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা মানে হারিয়ে ফেলেছেন। আপনি এটুকু লক্ষ্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছেন, যারা বিভিন্ন সময়ে যে বক্তব্যগুলো দিয়েছেন, সরকার কিন্তু অনেক সময় বলেছেন যে এই বক্তব্যগুলো সরকারের বক্তব্য না, কোনো কোনো ক্ষেত্রে এইগুলোকে উপদেষ্টাদের নিজস্ব মতামত এবং বক্তব্য বলেও আখ্যায়িত করা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টার যে প্রতিক্রিয়া ব্যক্ত এবং এটা নিয়ে যে রাজনৈতিক অঙ্গনে কিছুটা বলবো যে আমরা ভিন্ন ভিন্ন মতের প্রতিফলন আমরা দেখছি, সেই ব্যাপারে যদিও সরকার কোনো স্পষ্টভাবে কথাগুলো বলছে না বা আসছে না,
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি পুরো সরকারের অবস্থান নয়, এটি পুরো সরকারের অবস্থান নয়। তো সেই ক্ষেত্রে সরকারের যে সামগ্রিক একটা কর্মকাণ্ড এবং বৈশিষ্ট্য যেটি আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে এখন পর্যন্ত একেবারে আমরা সিদ্ধান্ত টেনে বলতে পারবো না যে এটি সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। সামনে আমাদের যে দিনগুলো অপেক্ষা করছে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যদি একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে এবং সেই রাজনৈতিক দলের সাথে উপদেষ্টা পরিষদে উনি বলেছেন যে 3 জন ছাত্রনেতা যারা বা সমন্বয়ক যারা আছেন, সেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় তাদের অবস্থানটা কি হয় এবং তারা সেটিকে কিভাবে গ্রহণ করেন, এবং তাদের অবস্থান স্পষ্ট হলেই কিন্তু আরও এটি আমাদের কাছে স্পষ্ট হবে যে সরকার এর বা সরকারের অংশ, তো তারা তো সরকারের পার্টি, যে তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সরকারের সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কি হয় সেটা কিন্তু তখন প্রকাশিত হবে, এবং সেই পর্যন্ত আমাদের কিছুটা অপেক্ষাও করতে হবে। আর যেহেতু এই সরকারের আলটিমেটলি একটা নির্বাচনের দিকে যেতে হবে এবং এই নির্বাচন প্রক্রিয়ায় যদি নতুন দল গঠিত হয়, সেই নতুন দলের সাথে এই সরকারের মানে অবস্থানটা কি হয় বা তাদের সম্পর্কের বিষয়টা কি হয়, সেগুলো নিশ্চিত না করে বলা পর্যন্ত, মানে না হওয়া পর্যন্ত এই সরকারের ভূমিকা নিয়ে আমরা যদি মনে করি যে এখন পর্যন্ত ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে ধরনের সম্পর্ক মানে সরকার মানে কি বলে মেনটেন করে চলছেন, তাদের সাথে বিভিন্ন রকমের ডায়লগ এবং বিভিন্ন ইস্যুতে কথাবার্তা বলছেন, সেই রাজনৈতিক দলগুলোর মতো করে নতুন আরেকটি রাজনৈতিক দল যদি আছে, তাদের অবস্থানটাও যদি সরকারের কাছে একই রকম হয়, তখন কিন্তু আমরা একটা বলতে পারবো যে সরকার সম আচরণ করছেন, এটাতে সরকারের নিরপেক্ষতা কোনো ক্ষুণ্ণ হচ্ছে না। কিন্তু সেইটা না হওয়া পর্যন্ত আমরা একেবারে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এই বিষয়টা একেবারে সিদ্ধান্ত আকারে টানাটা একটু বোধ হয় আমার কাছে যেটি জানবার বিষয় যে বিএনপি মহাসচিব যখন বলছেন যে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে, যখন এই সরকারকে উনি বলছেন যে যদি নিরপেক্ষ না থাকে, তার মানে কি প্রশ্ন তো তৈরি হয় যে এই সরকারটা তার মানে নিরপেক্ষ আচরণ করছেন না। দেখেন, আজকে আইন উপদেষ্টা একটা কথা বলেছেন যে বর্তমান সরকার নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে। শব্দচয়ন অনেক সময় মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতে পারে মানুষের মধ্যে। তিনি বলছেন যথেষ্ট গুরুত্ব নিরপেক্ষ থাকবে, মানে এই কথাটা হতে পারতো যে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, কিন্তু উনি বলছেন যথেষ্ট নিরপেক্ষ, তার মানে আরেকটু জায়গার প্রশ্ন এরকম শব্দ চয়নের জন্য থাকবে। কিন্তু আমি মনে করি যে এর মধ্য দিয়ে তিনি কিন্তু এই খণ্ডিত কথাটা বোঝাতে চান নাই, হয়তো তিনি পুরোটাই বলছেন যে, কিন্তু আপনি যদি দেখেন যে রাজনৈতিক দল যদি গঠন হয়, সেই রাজনৈতিক দলের পটভূমি থেকে ওনারা যদি বা যে পরিপ্রেক্ষিতে যারা এই উপদেষ্টা পরিষদে আছেন, তারা তো সেইখান থেকে যদি নির্বাচনে কারো, অবশ্যই একটু আগে উনি বলেছেন, তারাও স্পষ্ট করেছেন যে তারা সরকারে থেকে কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত হবেন না। কিন্তু এদের সাথে যেহেতু এই দলগুলোর মানে এই উপদেষ্টাদের যারা দলটা গঠন প্রক্রিয়ার দিকে যাচ্ছে, তাদের সাথে যেহেতু তাদের একটা সম্পর্কের নৈকট্য আছে এবং তাদের প্রতি যেহেতু তাদের সমর্থন আছে এখন পর্যন্ত, তো ফলে যদি এই অবস্থানে থেকে তারা যদি নির্বাচনে নাও আসেন, তাহলেও কিন্তু জনমনে একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে যে এদের দ্বারা যাদের সাথে তাদের সুসম্পর্ক আছে তাদের এক ধরনের বাড়তি সুবিধা তারা পান কিনা, এই সম্পর্কে কিন্তু বা এই প্রশ্ন কিন্তু উত্থাপিত হতে পারে। তবে এখনই আমরা এটার দিকে যেতে চাই না, কারণ সামনে আমাদের আরও অনেকটা পথ মনে হয় হাঁটতে হবে এবং সেই মানে চলতি পথে ঘটনার প্রবাহ আমাদের কোন দিকে নিয়ে যায় সেটাও কিন্তু আমাদের অপেক্ষা করে দেখতে হবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছে আবারও আসবো। ফয়েজ আহমদ রয়েছেন আমাদের সঙ্গে, সরকারের একজন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ আহমদ, আরও একবার স্বাগত জানাই আপনাকে। ফয়েজ আহমদ, আমরা যে কথা স্যার বলছিলেন, আসলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন যে এটা প্রশ্ন উঠতেই পারে, যে কেউ প্রশ্ন আসলে করতে পারে, রাজনৈতিক দল হিসেবে তারা প্রশ্ন করতে পারে। কিন্তু যখন আমরা দেখছি যে এই সরকারের কাছে আসলে মানুষের প্রত্যাশা অনেক, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা প্রত্যাশা ছিল, সেই জায়গায় কি মনে করেন যে কোনো ব্যত্যয় হয়েছে? এই কারণে কি বিএনপির নেতা এই ধরনের কথা বলছেন, আপনারা মনে করেন কিনা? আচ্ছা দেখুন, একটু ক্ল্যারিফাই করা দরকার আছে। স্যার কথা বলার সময় আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের বক্তব্য নিয়ে কথা বলেছেন, যেখানে উনি বলছিলেন যে সরকার বা বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো বিরোধ নেই। এখানে একটু ক্লারিফিকেশনটা হচ্ছে, প্রফেসর আসিফ নজরুল সরকার বা বৈষম্য বিরোধী বলেন, শুধু বলেছে ছাত্রদের সঙ্গে বিএনপির কোনো দূরত্ব নেই। মানে এখানে হ্যাঁ, এখানে সরকার বিষয়টা আসলে অপ্রয়োজনীয়, সরকার উনি বলেন নাই। এক, দুই নম্বর হচ্ছে আপনি যেটা বলছেন যে একটি নিরপেক্ষ নির্বাচনের সময় দরকার হবে, সেখানে আমি যতদূর জানি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। আমি ওনার সঙ্গে একমত। এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য একটা নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। কিন্তু তার মানে কি এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে? এর মানে তো এই দাঁড়ায় না। আচ্ছা, এর মানে হচ্ছে এই দাঁড়ায় না। আপনি যদি একটি নিরপেক্ষ সরকার, এই প্রশ্নটা কেন আসছে তাহলে? এই প্রশ্ন আসাটা তো খুব স্বাভাবিক। বিএনপির একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে, বিএনপি তার নির্বাচনের জন্য সামনে রেখে তার এক ধরনের বয়ান আছে, তার আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য তার নানান ধরনের প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টায় তাদেরকে তো এখন থেকেই সতর্ক থাকতে হবে। আমি মনে করি এটা সতর্কতার অংশ, এটা কোনো অসুবিধাই না। সুতরাং যে এটা তো খুবই পরিষ্কার যে এই সরকার যদি নিরপেক্ষতা হারায় এটা দৃশ্যমান হয়ে পড়বে, মিডিয়া বলবে, মানুষ বলবে, রাজনৈতিক দলগুলি বলবে। সেই জায়গায় এই ব্যাপারটা খুবই স্বাভাবিক। যদি সবগুলি রাজনৈতিক দল মনে করে যে, বা অধিকাংশ রাজনৈতিক দল মনে করে আপনারা নিরপেক্ষতা হারিয়েছেন, তাহলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবেই। আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না, এটা কিন্তু কোনো নির্বাচনকালীন সরকার না, এটা একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের অনেকগুলি ম্যান্ডেট আছে, তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা বারবার বলেছেন যে সম্পূর্ণভাবে সর্বোচ্চ নিরপেক্ষ, সর্বোচ্চ সুষ্ঠু, শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটুকুকে আস্থা রাখতে হবে এবং কাজের মধ্য দিয়ে দেখতে হবে সেটা ঠিক আছে কিনা। আমার মনে হয় সেই সময়টুকু দিতে হবে, দেখতে হবে কাজের মধ্য দিয়ে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে কিনা। যদি নিরপেক্ষতা হারায়, সেটা প্রমাণিত হয়, সেটা আলোচনায় আসে, তখন সে বিষয়ে রাজনৈতিক দলগুলি, দেশের জনগণ সিদ্ধান্ত নিবে আসলে কি হবে। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমিও ওই জায়গায় বললাম যে আমি একমত, সরকার যদি নিরপেক্ষতা সত্যিই হারায় সেক্ষেত্রে তো একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবেই। নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা অনুভব করেনি আওয়ামী লীগ। সো এই সরকার তো কোনোভাবে আওয়ামী লীগের মতো আচরণ করবে না। জি, নিশ্চয়ই নিশ্চয়ই। ফয়েজ আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি পরিষ্কার করলেন বিষয়টা। আমরা আরও শুনবো আপনার কাছে। তার আগে অধ্যাপক সিদ্দিকুর রহমান, আমরা এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থীরা, আপনি জানেন যে তারা আসলে আন্দোলন করছেন, আমরা একটু সেখানকার সবশেষ অবস্থা একটু জেনে নিব। অল্প সময়ের জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আমাদের একজন সহকর্মী মাসুদ সুমন আমাদের রয়েছেন সেখানে। সুমন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন যে কতক্ষণ ধরে আসলে সড়ক অবরোধ করে আছেন 7 কলেজের শিক্ষার্থীরা, আমাদেরকে একটু জানাবেন। একই সঙ্গে রাজধানীর কোন কোন পয়েন্টে তারা আসলে অবস্থান করছেন। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানাচ্ছি আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ অর্থাৎ গণতন্ত্র ও মুক্তি যে তোরণটি রয়েছে নীলক্ষেতের পাশে, সেখানে অবস্থান করছি। আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু আপনারা জানেন যে এর আগে সায়েন্স ল্যাবে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবি নিয়ে তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে আন্দোলন করে। পরবর্তীতে তারা যেমনটি আপনাদের জানিয়ে রাখি, তারা কিন্তু আরেক দফা দিয়ে অর্থাৎ 6 দফা নিয়ে তারা সেখান থেকে কর্মসূচি ঘোষণা করেন। নতুন যে দফাটি সেটি হলো 1 ঘন্টার মধ্যে যদি প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, তিনি যদি ছাত্রদের কাছে বা শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চান তাহলে কিন্তু প্রভিসির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে সেখান থেকে তারা চলে যান। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। ঠিক তার পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি, তারা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজে প্রবেশ করে এবং ঢাকা কলেজ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই গণতন্ত্র এবং মুক্তি তোরণের নিচে অবস্থান করছে। এখানে কি ব্যারিকেড দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে এবং পাশাপাশি আপনারা পুলিশ দেখতে পাচ্ছেন, ব্যাপক সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। তারা
ঠিক তোরণের ওই পাশ থেকে স্লোগান দিচ্ছে বারবার। আরেকটি বিষয় আপনাদের আমি দেখাতে চাই, এই পাশ থেকে কিন্তু ঠিক রহমান হলের যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারাও কিন্তু সামনে অবস্থান নিয়েছেন। হল থেকে বের হয়ে এসেছেন অনেক শিক্ষার্থী। তারা আমরা যেমনটি দেখেছি তারা প্রতিহত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে অন্য ক্যাম্পাসের শিক্ষার্থীরা এই রাতে, গভীর রাতে, মধ্যরাতে তাদের যে বিশ্ববিদ্যালয়ে ঢুকার যে বিষয়টি তারা সেটিকে ভালোভাবে দেখছে না, ফলে তারা প্রতিহত করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে দাঁড়িয়েছে। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বারবার স্লোগান দিচ্ছেন যে আমরা দুইটি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু বারবার বলছেন যে আমরাও শিক্ষার্থী, আপনারাও শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী ভাই ভাই, আমরা দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে আসছি। তারা বলছেন যে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, সেই জায়গা থেকে আমাদের যে অবহেলাটি করা হয়েছে তার আমরা ঠিক সেটির বিচার চাই। তারা বলছেন যে আমাদের সাথে যে আচরণটি করা হয়েছে একজন শিক্ষার্থী হিসাবে, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থী, সেই জায়গা থেকে দুইজন আমরা ভাই ভাই, আমাদের যেন আমরা কোনো ক্ষতি করতে আসিনি বা আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি, আমাদের দাবিগুলো শুনুন, এমনটি তারা বলছেন। দাবি শুনে তারপর তাদের সাথে একত্রে তাদের এই দাবিগুলো মানার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে যৌক্তিক আন্দোলন করতেই পারেন। তারা যেমনটি বলছেন সেক্ষেত্রে মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ভিসি ভবন ঘেরাওয়ের বিষয়টি তারা ভালোভাবে দেখছেন না। এই জন্য তারা বলছেন যে আন্দোলনের যেন এভাবে যেন না আসা হয় বা গণতান্ত্রিক উপায়ে যেন আন্দোলনটি হয় বা সুষ্ঠু ধারায় যেন আন্দোলনটি হয়, এমন দাবি করছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে 5 দফা দিয়েছেন, আমি যদি আপনাকে বলি নতুন 1 দফা যেমনটি জানাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা 5 দফা দাবি নিয়ে বিকেলে সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু প্রভিসির ভবনে যান। তারা বলছেন সেখানে যাওয়ার পর তাদের দাবিগুলো শোনা হয়নি, না শুনে তাদেরকে বের করে দেওয়া হয়। তারা দাবিগুলো যেমনটি দিয়েছেন 2024-25 সেশন থেকেই কিন্তু 7 কলেজের ভর্তি পরীক্ষার যে অযৌক্তিক কোটাটি বাতিল করার দাবিটি তারা জানাচ্ছেন। পাশাপাশি শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী যেন ভর্তি করা না হয় এমন দাবি জানাচ্ছেন। তারা বলছেন শিক্ষক বা শিক্ষার্থী বা ধারণ ক্ষমতা অনুপাতে যেন ভর্তি করা হয়। পাশাপাশি নেগেটিভ মার্কিংয়ের একটা ব্যবস্থা আপনাদের জানিয়ে রাখি যে মাসুদ, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। মাসুদ, আমরা দেখছিলাম আপনার চারপাশের যে পরিস্থিতি, আমাদেরকে একটু বলবেন ছোট্ট করে যে শিক্ষার্থীদের আসলে 7 কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের মূল দাবির জায়গাটা কি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা নিয়েও আমাদেরকে বলেন যে তাদের ভূমিকাটা আসলে কি। তারা যেমনটি বলছিলাম যে 5টি দাবি তারা জানিয়েছে। এই 5টি দাবিতেই কিন্তু সব সন্ধ্যার সময় প্রভিসির সাথে দেখা করতে যান এবং এই 5 দাবির সাথে আর একটি দাবি যুক্ত হয়েছে, সেটি হলো প্রভিসি এই প্রায় 50 জন শিক্ষার্থীদের সাথে যে অসৎ আচরণ করেছেন, তাদের কথা শুনেননি, তাদের রুম থেকে বের করে দিয়েছেন। সেই জায়গা থেকে প্রভিসিকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছেন। তারা বলছেন ক্ষমা চেয়ে তাদের 5টি দাবি মেনে নেওয়ার কথা বলছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা আমরা দেখেছি যখন ঠিক সায়েন্স ল্যাবে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন, সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পাশে অবস্থান নিয়েছে যেন বহিরাগতরা প্রবেশ করে কোনো ধরনের নাশকতা করতে না পারে। সেটি কিন্তু তারা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দেখেছি পুলিশের পাশাপাশি সিভিলে বা গোয়েন্দা পুলিশে দেখেছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সাদা পোশাকে আমরা দেখেছি সেখানে অবস্থান করছে। এখানেও আপনাদের দেখাচ্ছি যে এখানেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করেছে। শাহবাগ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও এসেছেন। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। তারা সেখানে এই ঠিক বিশ্ববিদ্যালয়ে এভাবে না প্রবেশ করার দাবি জানাচ্ছেন। তবে প্রশাসন থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কেউ কিন্তু এখানে আসেননি, এমনটি আমরা সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষার্থী যিনি এখানে গণমাধ্যমে কথা বলছেন তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে যদি আমি আপনাদের জানাই যে এই মুহূর্তে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তবে শিক্ষার্থী দুই পক্ষ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে চাচ্ছেন যে সুষ্ঠুভাবে সমাধান হোক, কোনো ধরনের নাশকতার কোনো স্লোগান কিন্তু তারা দিচ্ছেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও আপডেট আপনার কাছে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মাসুদ জানাচ্ছিলেন। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান রয়েছেন
জনতন্ত্র গণতন্ত্রে আজকে ডিন কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে আরও একবার। আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ আহমদ, আমরা যে আলোচনা আজকে করছিলাম প্রশ্নবিদ্ধ কি সরকার নিরপেক্ষতা, এই প্রশ্নকে সামনে রেখে সেখানে আপনারা অনেকগুলো ব্যাখ্যা আসলে করেছেন, কিন্তু আমরা দেখেছি যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে তিনি কিন্তু লিখেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 111 সরকারের গঠনের ইঙ্গিত বহন করে, এরকম একটি পোস্ট তিনি দিয়েছেন। এটা কি আপনি মনে করেন কিনা যে আদৌ কি এই পোস্টার, এই ধরনের পোস্টের আসলে সঙ্গতি অথবা সামঞ্জস্যপূর্ণতা, যে আরও একটি 111 সরকারের ইঙ্গিত আদৌ কি বহন করে? আসলে দেখুন, এটা তো ব্যক্তিগত অভিমত। উপদেষ্টা নাহিদ ইসলাম তার যে মতামত বা তার ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন ওটার বিষয়ে ব্যাখ্যা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু আমি একটা বিষয় আপনাকে যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে 5 আগস্ট পূর্ববর্তী যে অবস্থা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, 5 আগস্ট পরবর্তীতে যদি আমরা একই রকম অবস্থা প্রত্যাশা করি এটা এক ধরনের ভুল হবে। 5 আগস্টের পূর্বের দেশের সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটি লক্ষ্য ছিল, সেটি ছিল ফেসিবাদী স্বৈরতান্ত্রিক হাসিনাকে উৎখাত করা। সেই জায়গা থেকে এসে যদি আপনার ওই তাদের অবর্তমানের যে রাজনৈতিক অবস্থা, তাদের প্রত্যেকের নিজ নিজ এজেন্ডা আছে, প্রত্যেকের নিজ নিজ উদ্দেশ্য আছে, সেসব নিয়ে নানান রাজনৈতিক বয়ান বিবৃতি হচ্ছে। তো সেক্ষেত্রে নানান ধরনের কথা আসতে পারে, কখনো কখনো কারো ব্যক্তিগত অপিনিয়ন, কোনো কোনো বক্তব্য রাজনৈতিক। আমি যেহেতু প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিত্ব করছি, আমি সেই জায়গা থেকে বলতে পারি সরকার রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রতিনিয়তই কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়েই সরকারের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো ধরনের দূরত্ব কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এখন পর্যন্ত দেখছে না। রাজনৈতিক দলে বা অনেক সময় নানান ধরনের বক্তব্য বিবৃতি হচ্ছে, সেটা একেবারেই ভিন্ন একটি বিষয়। সেটা একেবারে থাকবে না, হবেই না এরকম প্রত্যাশা করার কোনো কারণ নেই। সেগুলি হবে নিজেদের মধ্যে, এটাই গণতন্ত্র। উত্তপ্ত আলোচনা হবে, সেই উত্তপ্ত আলোচনায় নিজেরাই ঠান্ডা করবেন এবং তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে, এটা দেশের মানুষ প্রত্যাশা করে। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আপনি কি চমৎকার একটা উত্তর দিয়েছেন। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছেও এই বিষয়ে প্রতিক্রিয়া নিব, তার আগে আমাদের আসলে একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলবো। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছি প্রশ্নবিদ্ধ কি সরকারের নিরপেক্ষতা, এই প্রশ্নকে সামনে রেখে আমরা উত্তর খুঁজবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান রয়েছেন এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব রয়েছেন ফয়েজ আহমদ রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের আলোচনা উপভোগ করবেন, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা কথা বলছি প্রশ্নবিদ্ধ কি সরকারের নিরপেক্ষতা, এই প্রশ্নকে সামনে রেখে আমরা কথা বলছি। আজকে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। ফয়েজ আহমদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা একটু যে প্রশ্নটি আসলে বারবার করছিলাম যে আজকের আলোচনা যে প্রশ্নবিদ্ধ সরকারের নিরপেক্ষতা নিয়ে, সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটি বা যে আলোচনাটি বা যে সমালোচনাটি তৈরি হয়েছে, আমরা দেখেছি যে অর্থাৎ ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনকে বারবার তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু ক্ষমতায় থেকে নয় বা ক্ষমতাকে ব্যবহার করে নয়, এই প্রশ্নটি এসছে বারবার। সেখানে বিএনপি মহাসচিব নানা রকম কথা বলেছেন, 111-এর সাথে সেটিকে মিলিয়েছেন। মনে করেন কিনা যে আসলে এই ধরনের ঘটনা যেটি নিয়ে আসলে শেষ পর্যন্ত আমরা দেখেছি একজন উপদেষ্টা ফেসবুক পোস্টও দিয়েছেন, তার মানে কি এই বিষয়টি আসলে ঘটছিল অথবা ঘটছে, মানুষ যখন এইভাবে চিন্তা করেন যে এটি নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, তখন আসলে আপনাদের অবস্থান থেকে আসলে ব্যাখ্যাটা কি দাঁড়ায় যে মোটা দাগে আপনাদের অবস্থানটা কি পরিষ্কার কিনা যে নিশ্চয়ই এটি করবেন না, কিন্তু না করবেন সরকারের থেকে, তারপরেও সেটি নিয়ে বারবার আলোচনাটাই আসলে কেন হয়, সেটি হতাশাজনক। দেখুন, আলোচনাটা হচ্ছে কি, ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ধরেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমের জন্য একটা প্রেস রিলিজ পাঠানো হলো। সেই প্রেস রিলিজে একটা বিদেশি কূটনীতিকের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সংক্রান্ত প্রেস রিলিজ, সেখানে বাংলাদেশের নানান ব্যবসায়িক সহ অন্যান্য অনেক স্বার্থ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি বিষয় আছে, এবং সেই প্রেস রিলিজের একদম শেষ লাইনে এক জায়গায় আছে যে নির্বাচন সংক্রান্ত একটি লাইন। তো আমাদের এখানে মানুষেরও জানার খুব বেশি আগ্রহ রাজনীতি নিয়ে, আমাদের গণমাধ্যমেরও খুব বেশি আগ্রহ রাজনীতি নিয়ে, দেখা যায় অন্য সকল গুরুত্বপূর্ণ আলোচনা নিচে পড়ে গেল, সেই একদম নিচের সবচেয়ে এক লাইন আলোচনা, শুধু এক লাইন আলোচনা হয়েছে, সেটা সামনে চলে আসে। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়। আমার কাছে মনে হয় না যে
দেশের কোনো রাজনৈতিক দল এটা বিশ্বাস করে মন থেকে, যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বিশ্বাস করে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করবে। তারপরেও রাজনৈতিক কারণে নানান ধরনের আলোচনা হচ্ছে, নানান ধরনের আলোচনা হবে। এর মধ্য দিয়ে যারা রাজনৈতিক দল গঠন করতে চায় তাদেরও নানান ধরনের আসলে এক ধরনের শুদ্ধতার জায়গা তৈরি হয়, সরকারেরও নানান ধরনের সতর্কতার জায়গা তৈরি হয়। এটা আমি ওভারঅল নেতিবাচক হিসেবে দেখি না, যেহেতু সরকারের নিজের কাছে নিজের অবস্থানটা পরিষ্কার যে সরকার এই ধরনের কাজ করবে না, সরকার কোনো রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে প্যাট্রন করবে না। সুতরাং এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো আসলে সরকারের দিক থেকে জায়গা নেই। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে একটু দ্বন্দ্ব তৈরি হচ্ছে? আমরা দেখেছি যে নাগরিক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ কিন্তু বলেছেন যে অভ্যুত্থান আসলে যে কারণে হয়েছে, যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়নে বিএনপি এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তার মানে কি একটু পাল্টাপাল্টি একটা অবস্থান তৈরি? এই বিষয়ে আমি আপনাকে কোনো বক্তব্যই দিব না, কারণ হচ্ছে আব্দুল হান্নান মাসুদ কি বললো আর বিএনপি কি নিয়ে কি বললো, আর বিএনপি আব্দুল হান্নান মাসুদ বা অন্য কোনো রাজনৈতিক দল নিয়ে কি বললো, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণে যে আমি শুধুমাত্র সরকারের অবস্থানটা আপনাকে বলতে পারি। কিন্তু পাল্টাপাল্টি কমিটি বা বিএনপি জামাত কারো ক্ষেত্রে না। আমি বরঞ্চ যদি ব্যক্তিগতভাবে বলি, আমি বলি যে এই সবার মধ্যেকার যেই রাজনৈতিক বাহাস হচ্ছে এক ধরনের, এটা খুব ইতিবাচক, এটা খুব গণতান্ত্রিক, এটা হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু সরকার সেখানে কোনো জায়গায় পার্টি হচ্ছে না। কিন্তু যখন ছাত্রদের একটা অংশ মনে করে যে সরকার বোধহয় বিএনপির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, এইটাকে আপনারা এটা তো আরেকটা ইতিবাচক দিক। আপনি বললেন যে বিএনপি মনে করছে সরকার বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে বেশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে সরকার বুঝি বিএনপিকে গুরুত্ব দিচ্ছে বেশি, জামাতের লোকজন মনে করে সরকার বিএনপির লোক বেশি, বিএনপি মনে করে জামাতের লোক। এটা তো ভালো, তার মানে সরকার তার যে নিরপেক্ষতা এটার মধ্য দিয়ে প্রমাণ হয়। জি, অনেক ধন্যবাদ। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই বিষয়ে আপনার কাছে মন্তব্য জানতে চাইবো যে এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি করে একজন আরেকজনকে দোষারোপ করছেন, কখনো কখনো মন্তব্য করছেন, তির্যক মন্তব্য করছেন। এটাকে আসলে কিভাবে দেখেন? দেখেন, আমি যেটা বলতে চাই যে উনিও একটা কথা বলেছিলেন এবং আমরা সবাই বলি যে এখন বাংলাদেশের যে সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তারা খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব নেননি। জি, নিশ্চয়ই। একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান, বহু মানুষের আত্মত্যাগ, এবং সেটি যে শুধুমাত্র জুলাই আগস্টে এই দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছেন, নির্যাতন নিপীড়ন শিকার হয়েছেন তা না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেজিমে রাজনৈতিক দলগুলো যারা এখন ধরেন বিএনপির কথাই বলেন, অন্যরা এমনকি জামাতে ইসলামের কথাই বলেন, তাদের প্রতি যে ধরনের নির্মম নিপীড়ন নির্যাতন হয়েছে, যে ধরনের হয়েছে, আজকে যারা ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে এসে নেতৃত্ব দিয়ে এই আন্দোলনটাকে, অভ্যুত্থানটাকে সফল করেছেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথাটাও তাদেরকে মনে রাখতে হবে। এটাও কিন্তু মনে রাখতে হবে। ফলে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে ওই যে যার কথা বলেন, যে নাগরিক কমিটির কথা বলেন বা অন্যদের কথা বলেন, তারাও যখন বক্তব্য রাখবেন বা অন্য রাজনৈতিক দলগুলো যখন বক্তব্য রাখবেন, পারস্পরের প্রতি একটা শ্রদ্ধাবোধ এটা কিন্তু থাকা খুব দরকার। রাজনীতিতে ভিন্ন মত, পথ, আদর্শ অবশ্যই যেহেতু থাকবে সেটি, কিন্তু একটা যৌক্তিক এবং একটা সহনশীল এবং শ্রদ্ধাপূর্ণ মনোভাব সবার মধ্যেই থাকা উচিত। বিএনপি এই দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো হেলাফেলার রাজনৈতিক দল না, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এবং আজকে যারা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আমরা কোনো রকমের মানে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। তারাও তো এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, ভূমিকা রেখেছেন। ফলে প্রত্যেকের অবস্থানটি ঠিক রেখে এই দেশের সামনের দিনে যে রাজনৈতিক সংকট আসছে, সেই সংকটটির উত্তরণের জন্য আপনি যেমন একটা কমন এনিমি আমাদের ফ্যাসিস্ট রেজিমকে উৎখাত করার জন্য আমরা যে ধরনের কার্যক্রম রেখেছিলাম, আগামী দিনেও কিন্তু আমাদের সেই ধরনের ঐক্য দরকার আছে। কেননা এই সুযোগ নিয়ে ফ্যাসিস্টদের, আমি মনে করি না যে তাদের পুনরুত্থানের এই মুহূর্তে সুযোগ আছে, কিন্তু তারা সুযোগ নিয়ে আমাদের ঐক্যকে বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা নিতে পারেন, যেটি আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের জন্য এটি সুখকর হবে না। ফলে রাজনৈতিক অঙ্গনে বাহাস থাকবে এবং এটাও রাজনৈতিক অঙ্গনের একটা সৌন্দর্য, কিন্তু এই বাহাস যেন কোনো রকমের মানুষের মধ্যে হতাশা তৈরি না করে, মানুষের মধ্যে যেন বিভ্রান্তি তৈরি না করে, মানুষের মধ্যে যেন এইরকম ধারণা তৈরি না হয় যে আমরা আগেই ভালো ছিলাম, এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়। এই ব্যাপারে
রাজনৈতিক দলগুলো এবং সরকার সকলকেই কিন্তু আমি মনে করি দায়িত্বশীল একটা জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। এখন আজকের বিএনপির মহাসচিব যে কথা বলছেন এবং ১/১১ যখন তাদেরকে আবার বলা হচ্ছে, ১/১১ একটা নিরপেক্ষ সরকারের অধীনে বা একটা নিরপেক্ষ অবস্থানের মধ্য থেকে একটা জাতীয় নির্বাচন আয়োজনের দাবিকে আপনি কোনোভাবেই এটি ১/১১ কথা বলে আপনি মানে এটাকে যদি আখ্যায়িত করতে যান, সেইটি কিন্তু খুব যৌক্তিক অবস্থান হয় না। আর আমরা একটা যেটি বলি করেছেন আমরা যে কথাটি আমরা বলি সেটা হচ্ছে যে এই সরকারকেও আমরা এইরকম অবস্থান দেখতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের বাংলাদেশের নয়, একটা গোটা বিশ্বের তিনি সম্পদ, এবং এই ব্যক্তিকে বাংলাদেশে কি ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়েছে, কি ধরনের নির্যাতন হচ্ছে, সেই ইউনূসের নেতৃত্বে যারা সরকারে আছেন সেই সরকারের প্রত্যেক উপদেষ্টার কাছেও কিন্তু আমরা দায়িত্বশীল কথাবার্তা প্রত্যাশা করব। কেননা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে প্রকারান্তরে আমাদের গোটা জাতিকেই কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি করা হয়। ফলে যারা এই সরকারে আছেন তাদের কাছেও আমরা মনে করব যে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য রাখবেন, এবং সেটাকে আমি কতদূর কোন জায়গা পর্যন্ত প্রতিক্রিয়া দেখাবো সেটাও কিন্তু একটু আগে উনি বলছেন যে আমি তো সরকারকে প্রতিনিধিত্ব করছি, ফলে আমি ওনার বক্তব্যের কথা বলবো না। এটা হলো একটা মাত্রা জ্ঞান, নিশ্চয়ই একটা মাত্রা জ্ঞান, এবং আমাদের এই রাজনীতিক অঙ্গনে বা আমাদের মধ্যে এই মাত্রা জ্ঞানের অভাবটা সাংঘাতিক রকমের আছে। আমি কোন জায়গা থেকে আমি প্রফেসর সিদ্দিকুর রহমান কতটুকু কথা বলতে পারবো বা কতটুকু বলা উপলব্ধি করা এবং কথা বলা, সেটা আমাদের খুব দরকার। স্যার, আমরা আরো কথা বলবো, বিশেষ করে বিএনপির দিক থেকে আমরা দেখছি যে বারবার নির্বাচনের বিষয়টিতে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। ইসলামিক এবং অন্যান্য দলগুলোর দিক থেকে সংস্কারের বিষয় নিয়ে আমরা দেখছি যে তারা মনে করছেন যে না, সংস্কারটা একটু আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত, এরকম একটা বিষয় আসছে। নির্বাচন এবং সংস্কার এই দুটো বিষয় আসলে একসাথেই চলবে, আবার কখনো কখনো সেটি আমরা দেখছি আলোচনায় সাংঘর্ষিক বা দ্বান্দ্বিক দিকে একটি অবস্থান তৈরি করছে। ফয়েজ আহমদ যেটি নিয়ে হয়তো অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছেন, আমরা বিরতি থেকে ফিরে সেই বিষয়ে একটু জানতে চাইব। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা কথা বলছি প্রশ্নবিদ্ধ কি সরকার নিরপেক্ষতা নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি প্রশ্নবিদ্ধ কি সরকারের নিরপেক্ষতা, এই প্রশ্নকে সামনে রেখে আমরা উত্তর খুঁজবার চেষ্টা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে দুজন অতিথি সময় দিয়েছেন। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, শিক্ষক, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, সরকারের একজন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি ফয়েজ আহমদ আপনাকে। আমরা যে আলোচনায় ছিলাম, ফয়েজ আহমদ আপনার কাছে শুরুতে আসতে চাই, কেননা এই যে প্রশ্নটি আসলে উঠেছে, আমরা দেখেছি যে এই সরকার আসলে কেউ বলছেন যে এই সরকার এই প্রশ্ন ওঠার মধ্য দিয়ে নিরপেক্ষতা হারাচ্ছে এই কারণেই, তা না হলে এরকম আরেকটি অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কেন দরকার মনে করবেন, যেখানে মির্জা ফখরুল ইসলাম নিজেই কথা বলছেন। অর্থাৎ যখন সরকারের থেকে কেউ রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন, তখনই আসলে এই প্রশ্নটা উঠছে এবং এটিকেই বড় কারণ হিসেবে বারবার সামনে আনা হচ্ছে। মনে করেন কি যে এই সরকার আসলে নিরপেক্ষতা হারাচ্ছে, এই প্রশ্নটি বা এই কথাটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা আমি মোটেও মনে করি না। মনে করার বিষয় না, আমার কাছে ফ্যাক্ট। আমি কি মনে করি সেটা গুরুত্বপূর্ণ না, আর কি হওয়া উচিত না অনুচিত সে বিষয়ে আলোচনা না। আলোচনাটা হচ্ছে আমার কাছ থেকে আপনি যেটা জানতে পারবেন সেটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে না, এই ধরনের কোনো কিছুর সঙ্গে সরকার নেই। সরকার কোনো রাজনৈতিক দল গঠন করছে না। সরকারের মধ্যে আপনি যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য দেখে থাকেন, মানে তিনজন উপদেষ্টা যেহেতু আছেন, সেই কারণে নিরপেক্ষতা নিয়ে এখন দেখুন এই সরকারের তো আপনি এরকম কোন সরকার না যে আপনার একটি নির্বাচনের দাবি করেছিলেন আপনারা সকল রাজনৈতিক দল, তারপরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সবাইকে ডেকে বলেছে আচ্ছা আপনারা যেহেতু আমাদের অধীনে নির্বাচন চান না, তাহলে আমরা একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলাম, 3 মাসের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আবার করি। এটা কিন্তু সেরকম কোন সরকার না। শেখ হাসিনা পালিয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে। এই দেশে 3 দিন কোন সরকার ছিল না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেরকম একটা প্রেক্ষাপটে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত, সেই সরকারের সবচেয়ে বড় কমিটমেন্টের জায়গা এদেশের মানুষদের কাছে, এদেশের মুক্তিকামী মানুষদের কাছে, যারা রাস্তায় নেমে এসেছিল তাদের সঙ্গে এটা নিশ্চিত থাকেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার কোনো ধরনের বেইমানি করবে না।
তিনি এখন পর্যন্ত যা বলেছেন এবং যথাসময় নির্বাচন হবে এরকম একটি, অফকোর্স নির্বাচনের বিষয়ে তো উনি বলে দিয়েছেন যে নির্বাচন আপনারা রাজনীতি, এখন নির্বাচন রাজনৈতিক দল কেন মনে করেন যে এখনো কি পরিষ্কার মনে নয়? করেন আমি জানি না, আমি জানি যে নির্বাচন কখন হবে এই সিদ্ধান্তটা সরকারের না এখন, বরঞ্চ রাজনৈতিক দলগুলির, তারাই বরং তারা নির্ধারণ করবে। এখন আপনি কি সংস্কার ছাড়া নির্বাচন করবেন, নাকি সংস্কার করে করবেন? স্বল্প সংস্কারে নির্বাচন করবেন, নাকি আপনি দীর্ঘ সংস্কারে নির্বাচন করবেন? সংস্কারের বিষয়ে একটা কথা যখন আসে, বলা হয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকারের এটার সঙ্গে কোনো দ্বিমত নেই। সরকারও বলছে না যে যত সংস্কার প্রস্তাব আসবে সব সংস্কার আমি করে দিয়ে তারপরে নির্বাচন, এই ধরনের কোনো নাই। সরকার বলছে যে একদমই, যেগুলি রাজনৈতিক দলগুলি ওই জায়গায় একমত, আপনি খেয়াল করবেন যে একদম মৌলিক যে সংস্কারগুলি প্রয়োজন একটি, এখন আপনি যদি শেখ হাসিনার সকল ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে যদি আপনি কিছু একটা করতে হয়, মিনিমাম তো একটু মেরামত করে করতে হবে। একদমই আপনি এই যে ভেঙে যাওয়া পুলিশ, ভেঙে যাওয়া জুডিশিয়ারি, ভেঙে যাওয়া নির্বাচন কমিশন, ভেঙে যাওয়া মাঠ প্রশাসন, এই সবের মধ্য দিয়ে তো নির্বাচন হবে না। তো এই জিনিসগুলি তো ন্যূনতম একটা শেপে নিয়ে আসতে হবে, যেই শেপটা আপনাকে নির্বাচনের একটা ইতিবাচক অনুকূল পরিবেশ তৈরি করে দিবে। সেই জন্য বেসিক সংস্কারের প্রয়োজনের কথা বারবার বলা হচ্ছে, এবং এই বেসিক সংস্কারের বিষয়ে কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষের কোনো ধরনের দ্বিমত আমরা এখন পর্যন্ত দেখিনি। অন্তত যতগুলি সংলাপ, প্রকাশ্য সংলাপ রাজনৈতিক দলগুলির সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের হয়েছে, ততগুলি সংলাপে কেউ এই ধরনের কোনো দ্বিমত পোষণ করেনি, এবং কেউ এই সমস্ত বৈঠকে কোনো তাড়াহুড়োও দেখায়নি। জি, অনেক চমৎকারভাবে আপনি সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করলেন। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে একেবারে শেষ মন্তব্য, আমাদের সময়ও স্বল্পতা রয়েছে, মনে করেন কিনা যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আদৌ প্রশ্ন ওঠা উচিত? দেখুন, উচিত কি উচিত না এটার জবাব কিন্তু সরকারের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টার, তিনি কিন্তু শুরুর দিকেই বলেছেন ওনারা এটাকে ইতিবাচকভাবে নিচ্ছেন। কেননা এর মধ্য দিয়ে সরকারের তরফেও যেটি হয় সেটি হলো, তাদের যদি কোনো মানে কোনো ব্যাপারে যদি কোনো আমরা বলবো যে ইয়া থাকে, সেটার ক্ষেত্রে তারা সতর্ক হতে পারেন এবং নিজেদেরকে সময়সীমা নিয়ে কেন বারবার চাপ দেওয়া হয়? সময়সীমা দেখুন, আমাদের সময়সীমা নিয়ে একটা অস্পষ্টতা ছিল। আপনি প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেই কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলা হয়েছে, প্রথমবার যখন তিনি একটা নির্বাচনের সম্ভাব্য সময়সীমার কথা বলেছিলেন যে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে, তারপরেই একদিন পরেই কিন্তু প্রেস উইং এর 26 জুলাইয়ের মধ্যে হবে, জুনের মধ্যে হবে। কিন্তু এরপরে কিন্তু বক্তব্য আবার পরিবর্তিত হয়েছে এবং প্রেস উইং থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো চাইলে সেটি মানে ডিসেম্বরের মধ্যেও নির্বাচন হতে পারে, এবং ওনার বক্তব্যের মধ্য দিয়ে এটি হয়েছে যে রাজনৈতিক সরকার আসলে সিদ্ধান্ত নেবেন, যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন কতটুকু আমরা চাইব। কিন্তু আমরা যেটি চাই যে বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য হলেও কিছু মৌলিক সংস্কার আমাদের দরকার। একটা ইনক্লুসিভ নির্বাচন ব্যবস্থা যদি আপনি করতে চান, সেই জন্য আমাদের কিছু সব ক্ষেত্রে শুধুমাত্র যে নির্বাচন কমিশন সংস্কার বা নির্বাচনী ব্যবস্থার সংস্কার না, এই নির্বাচনের সাথে আমাদের আরো অনেকগুলো উইংয়ের মানে প্রশাসনের সংশ্লিষ্ট আছে, সেইখানেও আমাদের কিছু কাজ করতে হবে। এবং আমরা আশা করি এই যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, তার প্রতি আস্থা রেখে আমরা এটুকু বলতে চাই যে জনপ্রত্যাশার সাথে সঙ্গতি রেখেই তারা যথাসময়ে যথা সিদ্ধান্তটি নেবেন, এবং এই সিদ্ধান্ত যদি নেয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয় তাহলে আমাদের এত রক্তপাত, আমাদের এত প্রত্যাশা সবকিছুই কিন্তু ব্যর্থ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ, তার নেতৃত্বে এই সরকার জনপ্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এখানে আমি একটা জিনিস যোগ করি স্যারের সঙ্গে। দেখুন, 2018 সালের নির্বাচনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটি রাতের নির্বাচন হিসেবে অভিহিত হয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। সেখানে ওই নির্বাচনটিতে আওয়ামী লীগ কিন্তু সুপরিকল্পিতভাবে দিনের ভোট রাতেই সেরে নিয়েছে। আমি ঠাকুরগাঁও ভোট কেন্দ্রে ছিলাম সেই রাতে। তো আপনি দেখুন, সেই 18 সালের নির্বাচনেও যে ভোট, একটি ভোট মানে বাংলাদেশে বিশাল এক কর্মযজ্ঞ, সেখানে স্কুলের শিক্ষকরাও কিন্তু দায়িত্ব পালন করেন, নির্বাচনী কর্মকর্তা বা নির্বাচনী সহকারী প্রিজাইডিং অফিসার এই দায়িত্ব তারা পালন করেন। সেই সময় যে স্কুলের শিক্ষকদের যারা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, বেছে বেছে তাদের দলীয় পরিচয় দেখে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি দেখুন এই জায়গাটায় একটা সংস্কারের প্রয়োজন আছে কিনা। নিঃসন্দেহে আপনি দিনের ভোট রাতে যেন না হয়ে যায় সেই জায়গাটা নিশ্চিদ্র করার প্রয়োজন আছে কিনা, এই জায়গাগুলি তো দেখতে হবে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোকেও আসলে ভাবতে হবে। এই স্বার্থগুলি কিন্তু রাজনৈতিক দলগুলির। নিশ্চয়ই
তারা আগামী দিনের নেতৃত্ব দিবেন নিশ্চয়ই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদেরকে আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব যে কথাগুলো আসলে বলছিলেন, যে মৌলিক সংস্কারগুলো আসলে নিঃসন্দেহে মানুষও মনে করেন, একটা বড় অংশই হয়তো মনে করেন যে সংস্কারগুলো আসলে প্রয়োজন রয়েছে। কেননা 53 বছর ধরে মানুষ আসলে বারবার ভোটের মাধ্যমেও প্রতারিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন। তারা কিন্তু আসলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাননি। সো আমরা আশা করব যে এই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেটি আসলে আগামী দিনে তৈরি হবে। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা আশা করব যে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তৈরি হয়েছে, সেটি আসলে সবার ঐক্যমত্যের ভিত্তিতে এবং নতুন একটি রূপরেখার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সমন্বিতভাবে এগিয়ে যাবে, সেই প্রত্যয় জানিয়ে আমরা আজকের আড়াইসিএল গণতন্ত্র শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।